আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে অনলাইনে একটি খবর দেখলাম, দৈনিক যুগান্তরের অনলাইনে। আজকে আমি যখন কথা বলছি 19 জুন 2025, অনলাইনে বিশেষ খবরটি হচ্ছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে 12 মাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে 8,500 কোটি টাকা। বৃহস্পতিবার 19 জুন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবি ব্যাংকের সব দেশের সঙ্গে 2024 সালে তাদের দেশের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। গত এক যুগ ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক। যদিও নির্দিষ্ট গ্রাহকের তথ্য প্রকাশ করছে না ব্যাংকটি। 2024 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন 58,95 লাখ সুইস ফ্রাঁ, প্রতি ফ্রাঁ 149 টাকা 69 পয়সা হিসাব করলে 8,334 কোটি টাকা। অথচ আগের বছর অর্থাৎ 2023 সালে এটি ছিল মাত্র 1,77 লাখ সুইস ফ্রাঁ, বাংলা টাকায় 264 কোটি টাকার মতো। এক বছরে আমানত বেড়েছে 33 গুণ বা 8,570 কোটি টাকা। রিপোর্টে অবশ্য এই উল্লঙ্ঘনের কোনো কারণ উল্লেখ নেই। 2021 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে বাংলাদেশিদের আমানত। 21 সালে আমানত বেড়ে দাঁড়িয়েছিল 87,11 লাখ সুইস ফ্রাঁতে, যা ইতিহাসের সর্বোচ্চ। এরপর নজিরবিহীন গতিতে অর্থ তুলে নেন বাংলাদেশিরা। 2 বছরে 11,000 কোটি টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় আমানত। 2 বছর টানা যে আমানত কমেছে তা হঠাৎ এত বেড়ে যাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। উত্তর অনুসন্ধানে প্রাথমিকভাবে সামনে আসে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং ক্ষমতা হারানোর ভয়ে নিরাপদে অর্থ সরিয়ে নেওয়ার বিষয়টি। সুইস কেন্দ্রীয় ব্যাংক জানায়, যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকেন তবে ওই টাকা এই হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে গোপনীয়তা কম থাকায় অনেক ধনী এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হ্যাভেনের দিকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সরাসরি মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ার অনলাইন থেকে আমি আপনাদের এই রিপোর্টটি পড়ে শোনালাম। আমরা ইতিহাস থেকে জানি 190টা বছর ভারতীয় উপমহাদেশ লুটপাট করেছে ব্রিটিশরা। তারা এখান থেকে সম্পদ লুট করে সে ব্রিটেনকে ধনী রাষ্ট্রে পরিণত করেছে। আজকে আমাদের দেশের আমরা বলে থাকি আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশের মানুষ এই দেশের সম্পদ লুট করে ইউরোপের বিভিন্ন দেশের ব্যাংকে জমা করছে। তারা নিজেরাও এটা ভোগ করতে পারছে না। একটা টাইমে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা যেই বিদেশি ব্যাংকে রাখে তারা এগুলো মেরে দিচ্ছে, হজম করে ফেলছে। আর এই অবশ শিশুদের মতো আচরণ, যে এই দুর্নীতিবাজ ডাকাত চোররা যা করে, তারা নিজেরা লুটপাট করে বিদেশে নিয়ে জমায়, নিজেরা ভোগ করতে পারে না, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে লুটপাট করে। এভাবেই চলছে আমাদের দেশ। কখন আমরা দেখতে পাবো আমাদের একটি সুন্দর জাতি তৈরি হবে, যাদের মতো দেশপ্রেম থাকবে, এ ধরনের লুটপাটে মেতে উঠবে না। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে শেখ হাসিনা দিল্লির এজেন্ট লেডি লেন্দুদ্দুজি শেখ হাসিনা, সে যেহেতু দিল্লির এজেন্ট ছিল, দিল্লির যারা বাংলাদেশে আরও অন্যান্য এজেন্ট ছিল তাদেরকে সাথে রেখে ভয়ানকভাবে লুটপাট করে বাংলাদেশ ধ্বংসের কিনারে এনে দিয়ে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে এনে পৌঁছে দিয়ে সে দিল্লিতে পালিয়ে চলে যায়। বাংলাদেশ কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে। একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যাদেরকে আমরা বিপ্লবী সরকার বলে থাকি। এই সরকারও আমাদের মনের কথা বুঝতেছে না।
তাদের মধ্যে বিভিন্ন দুর্নীতির কথা শুনতে পারতেছি যে তারাও বিভিন্ন লুটপাটে মেতে উঠেছে উপদেষ্টারা। তো বাংলাদেশের মানুষ যাবেটা কোথায়? 2024 জুলাই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে দেশ রক্ষার জন্য, রাজপথে নেমেছে। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এর ফলে তো একটি ভালো বিপ্লবী শক্তিশালী সরকার আসার কথা ছিল, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। কিন্তু আমরা দেখছি এখনও দুর্নীতি চলছে বেপরোয়াভাবে। আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র চাই যেখানে এই ধরনের দুর্নীতি, ন্যূনতম কোনো দুর্নীতি থাকবে না। আসসালামু আলাইকুম।